আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আপনাদের উলরিজের যে বইটা আছে চ্যাপ্টার 15-এ এই রিলেটেড ডিসকাশন আছে, বাট অ্যাজ ইউজুয়াল সেখানে অনেক কথা। সো আমি আসলে পুরোপুরি উলরিজের বইটাকে ফলো করিনি। ঠিক আছে, আই হ্যাভ সাম ম্যাটেরিয়ালস ফ্রম মাই স্টাডি, সেখান থেকে আমি ফলো করে ক্লাসটা নিচ্ছি। বাট আপনারা যদি মনে করেন যে বইটা আমি পড়লে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে পড়তে পারেন। যদিও সেখানে অনেক কথা আছে, আমি যা বলছি সেই কথাগুলোই আছে আসলে। ঠিক আছে, আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল অ্যাপ্রোচ, এই ডিসকাশনটা আসলে কনসিকুয়েন্স অফ আওয়ার লাস্ট ক্লাস। ঠিক না, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম এন্ডোজেনিক ইস্যুস, এবং তার একটা সলিউশন হচ্ছে using the instrumental variable approach. There are some other approaches also, but we are focusing to this one. It's a very popular and effective also. Others are also effective, but it is relatively easier also. ঠিক আছে, আচ্ছা, instrumental variable approach সেখানে যেটা আমরা করি সেটা হচ্ছে OLS এর একটা এক্সটেন্ডেড ফর্ম। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটাকে আমরা 2SLS ও বলি। Okay, second stage least square method, because there are two stages. আচ্ছা, আপনাদের চ্যাপ্টার 15 উলরিজের বইয়ে ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল অ্যাপ্রোচ কে একটা সলিউশন হিসেবে সরি আমার এখানে ইকো হয়। আচ্ছা, সলিউশন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে এইভাবে যে আমরা একটা এন্ডোজেনিক ইস্যু পড়েছিলাম, omitted variable bias। তো শুধুমাত্র এই প্রবলেমটাকে সেন্টার করে ডিসকাশন করেছে। That's why I'm not actually following chapter 15. Rather, I am more concerned on the issue reverse causality. ঠিক না, যে y equals to alpha plus beta 1 x plus error. So if x affect y, then y ও x এর চেঞ্জ কে এফেক্ট করতে পারে। This issue was the reverse causality. ভেরি ব্রিফলি, যেহেতু গত ক্লাসে আমরা অনেক পড়েছি, সেহেতু আমরা এখানে আর ডিটেল ডিসকাশন করছি না। ওকে, আচ্ছা, এখন লাস্ট ক্লাসে একটা ডিসকাশন উঠেছিল যে এন্ডোজেনিটি ইজ অ্যাকচুয়ালি দ্য কোরিলেশন বিটুইন xi এন্ড আপনার এরর টার্মস। ঠিক আছে, যদি থেকে থাকে দেন ইট ইজ আ এন্ডোজেনিটি, না ব্রডার সেন্সে এরকম একটা ডিসকাশন আমরা আইডেন্টিফাই করেছিলাম। রিভার্স কজালিটি যদি থাকে, omitted variable biases যদি থাকে, যদি মেজারমেন্ট এরর থাকে, ultimately that will be reflected in the error terms and which will be connected to the xi to affect y. তো আমরা instrumental variable use করব which will modify or change x, so therefore এই xi এবং error এর মধ্যে যে কোরিলেশন সেটাকে ব্রেক করবে। অথবা এভাবে বলি, from the perspective of the reverse causality, যে y এবং x, so x যে y কে রিফ্লেক্ট y এর চেঞ্জ কে x এফেক্ট করছে, so y can also affect the change of the x. এই যে y x কেও এফেক্ট করতে পারে, এই পসিবিলিটিকে বা ইফেক্টটাকে ব্রেক করার জন্য আমরা একটা something else we are using which is named IV. So very naturally আপনারা আমার কথা হিজিবিজি লাগতেছে, ঠিক না? So let me make it more clear to you. আচ্ছা, দেখেন, মনে করেন একটা স্কুল, হ্যাঁ, এভাবে বলি যে
যেমন মনে করেন ইউকে তে কিছু স্কুল থাকে, স্কুলগুলোকে বলে একাডেমি। যেমন আমরা যেখানে ছিলাম আমাদের বাসার কাছে ছিল বেলা হস্টন একাডেমি। Actually, it is a school which is funded by the government, but it is more independent than the state schools. ঠিক আছে? তো একটা স্টাডি হলো মনে করেন যে এই যে নর্মাল স্টেট স্কুলস এবং এই যে একাডেমিস তাদের স্টুডেন্টদের পারফরমেন্স, ঠিক আছে? ইউজুয়ালি আমরা যদি 2SLS ইউজ না করি, আমরা যেটা করতাম সেটা হচ্ছে এরকম সাব স্যাম্পল করে নিতাম। হ্যাঁ, যে স্কুলের স্টুডেন্টদের আলাদা করে টেস্ট করলাম, এই স্কুলের স্টুডেন্টদের আলাদা করে টেস্ট করলাম। ওয়াই হচ্ছে আমার পারফরমেন্স, হুম, এক্স হচ্ছে কোন স্কুল থেকে সে আসছে, এরকম একটা কিছু, এবং আদার ভেরিয়েবলস যেমন ম্যাথ স্কোর, তারপরে ভার্বাল স্কোরস এক্সেট্রা। ঠিক আছে? কিন্তু যখন আমরা 2SLS ইউজ করব, দেন উই ক্যান ইউজ এনি থার্ড ভেরিয়েবল। সেই থার্ড ভেরিয়েবলটা হচ্ছে এক্স কে রিফ্লেক্ট করবে। যেমন মনে করেন কেউ যদি একাডেমিক স্কুলে পড়তে চায়, তাহলে সেই স্কুলে তাকে চান্স পেতে হবে। হ্যাঁ, তো সেই চান্স পাওয়ার ইস্যুটা যদি লটারিতে হয়, দ্যাট উইল বি আ পারফেক্ট ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল। কেন? দেখেন, এটা হচ্ছে খুবই র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ, এর চেয়ে ভালো উদাহরণ অফ দি র্যান্ডম ভেরিয়েবল কিভাবে হবে? যেমন আমি, মাইশা, সারানা, আমরা তিনজন ভর্তি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, এবং এটা র্যান্ডমলি এটা সিলেক্টেড হয়েছে এবং মাইশা ওয়াজ সিলেক্টেড। তাহলে ইট ইজ ভেরি ন্যাচারাল একটা ইস্যু হলো না? এখানে আমি বা আমাদের কারো কোনো হাত এখানে নাই। তো এই যে লটারি, ইট উইল বি অ্যান ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল এবং ইট উইল হেল্প আস টু মেজার whether any particular student's performance is affected by his or her being in the state schools or the academic schools. ঠিক আছে? I will make it more clear. Let first আমরা ইয়াটা পড়ি, মানে বিষয়টা কি। আচ্ছা, কেন আমরা এটাকে বলছি যে ডাবল ডাবল স্টেজেস মেথড? কারণটা হচ্ছে এইভাবে, আমরা যেটা বললাম একটু আগে যে প্রথমত আমরা ওএসএলএস, সরি, এটা দেখেন আমার অবস্থা, আমি অর্ডিনারি লিস্ট স্কোয়ার, আর আমাদের ফ্যাকাল্টিতে একটা ডিপার্টমেন্ট আছে ওএসএল। আমি সারাদিন হাঁটি এবং ওএসএল কে ওএলএস ডিপার্টমেন্ট বলি। আমি পড়াইতে এসে ক্লাসে আমি ওএলএস কে ওএসএল বলতেছি, হোয়াটএভার। তো আমরা ওএলএস এ যেটা করতাম, y ইকুয়ালস টু আলফা প্লাস বেটা 1 এক্স প্লাস এরর, ঠিক না? 2SLS এ আমরা কি করব, মানে আই এম ট্রাইং টু মেক ইট ভেরি ইজি। ডেরিভেটিভ এই সেই দেখা এটাকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, যথেষ্ট ডেরিভেটিভ আপনারা পড়ছেন ইনিশিয়াল স্টেজে। ঠিক আছে? ট্রাইং টু মেক ইট ইজি। আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট স্টেজে আমরা এই যে এক্স এক্স হচ্ছে আমাদের এক্সোজেনাস ভ্যারিয়েবল এবং এই ওয়াই হচ্ছে আমাদের এন্ডোজেনাস ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এই যে এক্সোজেনাস ভ্যারিয়েবল, সেইটার উপরে আমরা একটা থার্ড ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল, সেটাকে দিয়ে আমরা আগে রিগ্রেস করে নেব। ইট উইল বি লুকস লাইক দিস, ডি আই, সরি ডি কেন লিখবো, ডি লিখলে আপনারা কনফিউজড হবেন। কেন জানি এটাকে রিভার্স করবে, xi equals to alpha 1 plus phi zi। হ্যাঁ, এই ফাই দেখে কনফিউজড হওয়ার কিছু হয় নাই।
মানে হচ্ছে আমি একটু সোজা করে বুঝাইতে পারতেছি না, সরি। এক্সাম্পল দিয়ে বুঝাইলে ভালো হতো। লেট মি ট্রাই। আচ্ছা আচ্ছা, আপনাদের বইয়ের এক্সাম্পল ফলো করি। আচ্ছা, আপনাদের বইয়ের 15.1, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে, ফলো করি। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে দে ট্রাইং টু ফাইন্ড আউট টু এস্টিমেট দ্য রিটার্ন টু এডুকেশন। তার মানে হচ্ছে লগ ওয়েট, এটা আমাদের যেটা এই বইয়ের কমন এক্সাম্পল, বেটা 0 প্লাস বেটা 1 এডুকেশন প্লাস হচ্ছে আপনার রেসিডিউল। ওকে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি জানি বুঝতে পারতেছেন না, বাট প্লিজ ফলো মি, কারণ আমি নিজেও শুরু থেকে একটু গুলাই ফেলছি, মানে জিনিসটাকে টাফ করে ফেলছি আর কি। হ্যাঁ, আমাদের এখানে হাইপোথেসিসটা হচ্ছে যে আপনার এডুকেশন লেভেলের সাথে ওয়েজ ভ্যারি করে কিনা। তাহলে এই যে এই রিগ্রেশনটা বা ইকুয়েশনটা এখানে এন্ডোজেনিটির জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে দুই ভাবে। ভেরি কমনলি অমিটেড ভেরিয়েবল বায়াসনেস কাজ করতে পারে, এটা হচ্ছে এই বইয়ের 15th চ্যাপ্টারের মেইন কনসার্ন। আবার আমাদের যে কনসার্ন বা আমার যে কনসার্ন, which one is reverse causality. হ্যাঁ, reverse causality from the sense that wage can also affect the level of education. How? যেমন আপনি একটা হায়ার, আপনি বিবিএ কমপ্লিট করেছেন হয়তো, বা একটা স্টুডেন্ট সে এমবিএ কন্টিনিউ করে নাই, অথবা এমবিএ কন্টিনিউ করছে ফ্রম দ্য ফাইন্যান্স, এবং হি অর সি একটা চাকরিতে জয়েন করলো, এবং চাকরিতে জয়েন করলো হায়ার ওয়েজের, এবং হি অর সি হ্যাজ সাফিসিয়েন্ট মানি টু হ্যাভ অ্যানাদার এমবিএ, ঠিক না? এবং সে হয়তো চিন্তা করলো যে আমি যে কোনো একটা ভালো ইনস্টিটিউশনে ইএমবিএ তে ভর্তি হবো এবং আরেকটা ডিগ্রি দেবো, হতে পারে এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ওর মার্কেটিং এ এক্সেট্রা। তাহলে তার ওয়েজ হায়ার হওয়ার কারণে কিন্তু সে আরো 1 বছর এডুকেশনে ইনভলভ হতে পারলো বা আরেকটা ডিগ্রি নেওয়ার সাহস করতে পারলো। সো whereas education can affect the wage very naturally, wage can also affect the education. That is our concern. To solve this or to break out this effect of wage on the education, we are using instrumental variable. ঠিক আছে? এবং particularly for this example, our instrumental variable is father's education. ঠিক আছে? Father's education in which sense? আচ্ছা, এই যে instrumental variableটা, এটার কিছু assumptions আছে বা এটার কিছু মানে restrictions আছে, সেটা আমি পরে ফর্মালি দেখাচ্ছি। ইনফরমালি যেটা বলতে চাই, a father's education should have impact on education directly, not on wage, ঠিক আছে, but it should also have effect on wage but via education, ঠিক আছে। ডাইরেক্টলি ফাদার্স এডুকেশন ওয়েজে কোনো ইফেক্ট ফেলবে না, বাট একটা কোরিলেশন তাদের মধ্যে থাকবে। কোরিলেশন আবার জিরো হবে না, হ্যাঁ, বাট দ্যাট শুড বি ভেরি মিনিমাম। যেমন মনে করেন থিওরিটিক্যালি যদি আমরা ডিসকাস করি, যেমন সামহাও আমাদের একটা ইনটিউশন আছে বা আমাদের একটা পারসেপশন আছে যে যদি আমার বাবা ইঞ্জিনিয়ার হয় তাহলে আমিও ইঞ্জিনিয়ার হওয়ার একটা চান্স আছে, যদি আমি হই না ইঞ্জিনিয়ার, আমার বাবা ইঞ্জিনিয়ার, হ্যাঁ। বা আমরা মনে করি যে যদি বাবা হাইলি এডুকেটেড হয়, সন্তানের হাইলি এডুকেটেড হওয়ার একটা চান্স আছে। আবার আলেমের ঘরে জালেম, এই কথা তো আমরা শুনেছি, ঠিক না? সো যাই হোক, দ্যাট ইজ আ কন্ট্রাডিক্টরি পয়েন্ট, বাট হিউম্যান পারসেপশন বলে যে যদি তোমার ফাদার ইজ মাচ এডুকেটেড, তোমারও এডুকেশন লেভেল হাই হওয়ার একটা চান্স আছে। কিন্তু আমি যখন জবে জয়েন করছি, সেখানে কিন্তু কেউ আমার বাবার সার্টিফিকেট চায় নাই যে আমার বাবা কি লেখাপড়া করছে, কই চাকরি করে, কিচ্ছু না, ঠিক না? তার মানে ফাদার্স এডুকেশনের
ইফেক্ট আমার এডুকেশনে আছে, আমার ওয়েজে ডাইরেক্টলি নাই, কিন্তু বাবার এডুকেশন আমার এডুকেশন লেভেলকে এফেক্ট করেছে। সো দ্যাটস ওয়াই আমার এডুকেশন লেভেল এনহান্স করেছে এন্ড ইট হেল্পস মি টু হ্যাভ হায়ার ওয়েজ। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, আরো ক্লিয়ারলি আমরা দেখি যে হোয়াট টু ডু। আমাদের এখন এই কনসেপ্টটা অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ একটা রিগ্রেশন আমরা রান করব। That will be like this: the education alpha plus beta father's education. ঠিক আছে, তাহলে এই রিগ্রেশনটা রান করে আমরা এডুকেশনের একটা প্রেডিক্টেড ভ্যালু পাবো, ঠিক না, যেটাকে আমরা বলতেছি ফিটেড ভ্যালু। এই ফিটেড ভ্যালুটাকে নিয়ে এডুকেশনের আমরা সেকেন্ড স্টেজ রান করব। সেকেন্ড স্টেজটা উইল বি লাইক আমাদের যে অরিজিনাল ওএলএস এর যে রিগ্রেশন, দ্যাট ওয়ান। হ্যাঁ, প্লিজ ইগনোর ইফ আই সে ওএসএল, মানে এমনি আমাকে নিয়ে ডিপার্টমেন্টে হাসাহাসি করে। আমি ওখানে গিয়ে ওএলএস ডিপার্টমেন্ট করতেছিলাম। আচ্ছা, এইখানে আমরা ইউজ করব এডুকেশনের ফিটেড ভ্যালু, যেটা আমরা ফার্স্ট স্টেজে পেয়েছিলাম, এন্ড দেন এরর এন্ড সাম আদার ইস্যুস। বুঝছেন? So this is how we will do this. আমি দেখাবো যদি if I can manage time. হ্যাঁ, আমি খুবই সরি, আমার আজকে শরীরটা এত খারাপ ছিল কালকে রাতে। So therefore হয়তো বা আমি ক্লাসটা খুব মানে গুছিয়ে বলতে পারতেছি না, বাট নাও আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি না বোঝেন আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যেখানে ওএলএস এ আমরা ডাইরেক্টলি এডুকেশনের ভ্যালু ইউজ করেছিলাম, যেটা র এন্ড অরিজিনাল ভ্যালু। 2SLS এ আমরা এডুকেশনের ফিটেড ভ্যালু ইউজ করছি, যেখানে এডুকেশন ইজ রিগ্রেসড অন এনি থার্ড আইটেম which is not in our actual model. এবং আপনি চাইলে না, অবশ্যই আপনাকে আপনার ওয়েলএস মডেলে যতগুলো কন্ট্রোল ভ্যারিয়েবল আপনি এখানে অ্যাড করেছিলেন which is relevant as part the literature review, সব কন্ট্রোল ভ্যারিয়েবল আপনি ফার্স্ট স্টেজে অ্যাড করবেন। That is what instrumental variable approach in a very easy approach. আমি খুব টাফ জিএমএম 3SLS এগুলোতে আমি যাচ্ছি না, আমি শুধু প্রাইমারি একটা নলেজ আপনাদের দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আরো এই সম্পর্কে পড়াবো, বাট যেহেতু আমি প্রথম দিকে খুব মেসি করে বুঝাইছি, আই হোপ যে লাস্টে এসে আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ আমাকে জিজ্ঞেস করতে পারেন। গিভিং ইউ 2-3 মিনিটস, চিন্তা করেন, প্রশ্ন থাকলে আমাকে সেটা করেন। আচ্ছা, রোল নাম্বার 292 জান্নাতুল ফেরদৌস, একটু আনমিউট করেন তো। ম্যাম আসসালামু আলাইকুম। ইসলাম। জান্নাত, আপনি কি আমার এখন যা বলেছি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। না বুঝলে বলেন, আমি রিপিট করব, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, দেন আনমিউট। সারানা, আপনি বুঝেছেন আমার কথা? 349 রোল নাম্বার। জি জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটু ডিসকাস করি। হ্যাঁ, যেমন আপনি ফাদার্স এডুকেশন থিওরিটিক্যালি আপনাকে বলতেছে যে ইট উইল বি আ ভেরি নাইস ইনস্ট্রুমেন্ট, নট নেসেসারিলি ইট উইল বি আলটিমেটলি আ নাইস ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এখানে নানা রকমের টেস্ট আছে যেটা দিয়ে আপনি বলতে পারবেন যে মাই দিস ইনস্ট্রুমেন্ট ইজ আ ভেরি স্ট্রং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, অথবা এটা খুব উইক ইনস্ট্রুমেন্ট এবং আমি এটা ইউজ করব না। যেমন 15.2 যে এক্সাম্পল, সেখানে আবার আরেক রকমের
আপনার ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, রাদার দেন ইউজিং দ্য ফাদার্স এডুকেশন, তারা এখানে লিখেছে বা ইউজ করে, কথা কেটে কেটে আসছে। ম্যাম বুঝতে পারিনি, কথা কেটে গেছে। হ্যাঁ, কথা কেটে আসছে। Rather than using father's education, they have used numbers of siblings in a family, ঠিক আছে, এবং somehow it result to different আসছে। তাহলে আমরা এরকম উল্টাপাল্টা একটা যা খুশি ধরে ইনস্ট্রুমেন্ট ইউজ করলে হবে না, we have to check whether our instruments are valid and strong enough, ঠিক আছে। To check whether our instrumental variable, sorry, to check whether our instrumental variable is valid and strong, we can do many more things, but সেখানে যাওয়ার আগে আমরা assumptions গুলো আগে দেখি। হ্যাঁ, যেমন মনে করেন আমি এখানে লিখে দিই, আপনাদের যেহেতু রেকর্ডিংটা থাকবে, তো আমি আর স্লাইডটা বানাই নাই। হ্যাঁ, জাস্ট আমার নোট ফলো করছি, এখান থেকে আপনারা নোট নিয়ে নিন। এটা ভেরি ইম্পর্টেন্ট 3 requirements for being a very strong and valid instrument. আচ্ছা, প্রথমটা হচ্ছে related to first stage. The instrument has a causal effect on the variable whose effects we are trying to capture, ঠিক আছে। The instrument, সরি, বা ইনস্ট্রুমেন্ট এখানে একটা বলেছে, বাট মনে রাখবেন আমরা মাল্টিপল ইনস্ট্রুমেন্টস ইউজ করতে পারি, মানে দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করাই বুদ্ধিমানের কাজ হয়, তাহলে এটার একটা ভ্যালিডিটি চেক টাইপ অফ থিং হয়। ওকে, the instrument has a causal effect on the variable whose effects we are trying to capture. তার মানে যদি y হয় তাহলে, এবং z যদি আমাদের ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল হয়, তার একটা ইফেক্ট, causal effect should be on x, এটাই তো আমরা পড়ছিলাম। এবং এই 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 assumptionsটা হোল্ড করে কিনা এটা দেখা খুব ইজি। আপনি একটা সিম্পল রিগ্রেশন রান করেন, হ্যাঁ, যেমন এক্স জেড এরর, এইটা সিম্পল রিগ্রেশন রান করলে আপনি কিন্তু জানবেন যে এক্স এবং জেড এর মধ্যে যে রিলেশনশিপটা সেটা সিগনিফিকেন্ট কিনা স্ট্যাটিস্টিক্যালি। এবং আরেকটা আপনি সিম্পল রিগ্রেশন রান করেন y ইকুয়ালস টু আলফা প্লাস বেটা 1 এন্ড জেড প্লাস এরর, তাহলে আপনি জানবেন যে জেড y কে সিগনিফিকেন্টলি এফেক্ট করছে কিনা, যেটা আসলে পারা যাবে না। Yeah, there should be relationship, but not very strong and very statistically significant. Rather, we are focusing more on these relationships. So, আমরা এটা আসলে টেস্ট করতে পারি somehow. হ্যাঁ, অথবা আমরা যদি ওই যে কোরিলেশন ম্যাট্রিক্সও রান করি, সেখানেও আমরা তাদের কোরিলেশন পেয়ার দেখে বুঝতে পারবো whether it is a very high or not. So, that is one point. ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার যেটা অ্যাজাম্পশন আমাদের, এটা হচ্ছে independent assumption. ওকে, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অ্যাজাম্পশন হচ্ছে, লিখে দিই,
ও আচ্ছা। কথা শুনতে পাচ্ছেন সবাই? ওকে, এখন মনে হয় শুনতে পাচ্ছেন না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমি সেকেন্ড পয়েন্টটা পড়াচ্ছিলাম, যেখানে এসে আমরা হ্যাং হয়ে গেলাম। I'm repeating this one again. তো আমাদের সেকেন্ড পয়েন্টটা ছিল ইন্ডিপেন্ডেন্স assumption। তার মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, the instrument is randomly, sorry, মুছতে গেলে আবার সব না মুছে যায়, assigned or as good as randomly assigned on the sense of being unrelated to the omitted variables we might like to control for। কি দাঁড়ালো কথাটা? The instrument is randomly assigned or as good as randomly assigned on the sense of being unrelated to the omitted variables we might like to control for। তার মানে হচ্ছে মানে the variable যেটা আমরা instrumental variable হিসেবে ইউজ করছি, that will be a random one। হ্যাঁ, সেটা আমি চুজ করি নাই। হ্যাঁ, যে আমার বাবা কে হবে এবং তার এডুকেশন লেভেল কি হবে, সেটার মধ্যে আমার কোনো চয়েস ছিল না। বা আবার ফ্যামিলিতে নাম্বার অফ সিবলিংস কি হবে, I didn't have any choice on that. It was a random one। এবং আমার রিলেটেড অন্য যে অ্যাট্রিবিউটস আছে, যেটাকে ক্যান বি ইউজড অ্যাজ আ কন্ট্রোল ভেরিয়েবল, that is not affected by my father's education or by my numbers of siblings like that। Okay, যেমন why একটা ভেরিয়েবল এনিথিং, হ্যাঁ, যে ঢাকা শহরের যানজট কি অবস্থা, মর্টালিটি রেট কি অবস্থা, এনিথিং। এবং আমার exogenous variable, I will explain later what is exogenous and what is endogenous variable। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে, মনে করেন, ইকোনমিক গ্রোথ of the country plus এরোটা।
আমি এখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করেছি হেভি রেইনফল। হ্যাঁ, এবং আমি বলতে চাচ্ছি, আমি তো বলি নাই হোয়াট ইজ বাই হিয়ার, বাট ফর মাই থিওরি, the heavy rainfall has direct impact on the economic growth, whereas it has no direct relationship but indirect relationship via the economic growth to the y, এরকম করে গিয়ে এরকম করে রিলেশনশিপটা হবে। সো এই হেভি রেইনফল ইজ এ র্যান্ডম ওয়ান, ঠিক না? এখানে আমি আপনার এটাকে কন্ট্রোল করার কোনো চান্স নাই। সো ইট ইজ আ, যেটাকে আমরা বলি ন্যাচারাল এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যেটা একটা আল্লাহ প্রদত্ত একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, যেটা একটা গ্রুপ অফ পিপলকে টু গ্রুপসে ডিভাইড করলো। ট্রিটেড গ্রুপ, যাদের এখানে খুব হেভি রেইনফল হয়েছে, এবং কন্ট্রোল গ্রুপ, যাদের এখানে আমজনতা বাকি, যাদের এখানে হেভি রেইনফল হয় না। সো ন্যাচারাল এক্সপেরিমেন্ট ইজ এ ভেরি গুড সোর্স অফ আইভি, টু আইডেন্টিফাই আইভি। ঠিক আছে? আচ্ছা, আবার মনে করেন কোয়াজি ন্যাচারাল বলেও একটা জিনিস আছে। সো হোয়াট ইজ কোয়াজি ন্যাচারাল? কোয়াজি, আচ্ছা আমি একটা কাজ করব, এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আমি তার একটা লিস্ট করে দিয়ে দিব। হ্যাঁ, নাহলে আপনারা সুবিধা হবে আর কি আপনাদের। কোয়াজি ন্যাচারাল মানে হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত ন্যাচারাল কোনো বিষয় না, ম্যান মেড জিনিস, বাট সামহাউ ইট ইজ ন্যাচারাল, কারণ হচ্ছে যেই ফার্ম বা যেই পার্সনরা এটার দ্বারা এফেক্টেড হলো, তাদের এখানে কোনো হাত ছিল না। যেমন মনে করেন ইম্পোর্ট ট্যারিফ কাট। হ্যাঁ, তা আমরা ইউজুয়ালি ইম্পোর্ট ট্যারিফ কেন ইম্পোজ করে গভর্নমেন্ট? হ্যাঁ, টু কি বলে এটাকে, টু সাপোর্ট দ্য লোকাল ম্যানুফ্যাকচারার। তাহলে আমরা যে ইম্পোর্ট করে যে প্রোডাক্টটা আনি, তারা হায়ার ট্যারিফ দেওয়ার কারণে তাদের প্রোডাক্টের প্রাইস বেশি হয়। সো দেয়ারফর লোকাল বা ডোমেস্টিক যারা পার্টিসিপেন্টস আছে ইন এনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি, তাদের জন্য এটা খুব সাপোর্টিভ হয়, তারা চিপ প্রাইসে একই জিনিস সেল করতে পারে। এখন গভর্নমেন্ট মনে করেন চায়নার সাথে গুড রিলেশন রাখার জন্য চাইনিজ প্রোডাক্টের ট্যারিফ কাট রিডিউস করে দিল, অথবা একটা পার্টিকুলার প্রোডাক্ট যেটা ইউএসএ থেকে খুব বেশি আসে, সে পার্টিকুলার প্রোডাক্টের উপরে ট্যারিফ কাট রিডিউস করে দিল। তখন কি হবে? ওই ইন্টারন্যাশনাল ফোর্সেস ওরা আমাদের দেশে আরো বেশি ব্যবসা করতে আসবে। হ্যাঁ, এবং আমাদের যে ডোমেস্টিক প্রোডিউসার্স আছে, তাদের জন্য মার্কেটটা মোর কম্পিটিটিভ হয়ে যাবে। তো এটাকে আমরা বলি পিয়ার কম্পিটিশন শক, বা ইন্ডাস্ট্রি ওয়াইড একটা শক। হ্যাঁ, এবং এখানে মনে করেন আমি একটা ফার্ম এ, একটা ফার্ম বি, একটা সি, আমরা কিন্তু গভর্নমেন্টে গিয়ে এটাকে ইম্পোর্ট ট্যারিফ কাট কি হবে সেটাকে কন্ট্রোল করে উই ডোন্ট হ্যাভ এনি রাইট, কিন্তু উই আর সাফারার। আমরা খুব হেভি একটা কম্পিটিশন শক ফেস করছি। সো এই কম্পিটিশন শক ক্যান বি অ্যান ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল টু মাই প্রফিটেবিলিটি, যেটা হয়তো এক্সোজেনাস ভ্যারিয়েবল ফর এনি পার্টিকুলার মডেল। সো এই যে ইম্পোর্ট ট্যারিফ কাট, এটা একদম গড প্রদত্ত না, খুব ন্যাচারাল আকাশ থেকে আসছে, হঠাৎ ঘুম থেকে উঠে আমি দেখি নাই যে ইম্পোর্ট ট্যারিফ কাট কমে গেছে, বাট ইট ইজ সামহাউ ন্যাচারাল অ্যাজ আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট। সো এই টার্মটাকে আমরা বলতেছি কোয়াজি ন্যাচারাল এক্সপেরিমেন্ট। সো মনে রাখবেন এই কথাটা, যে ন্যাচারাল এক্সপেরিমেন্ট এবং কোয়াজি ন্যাচারাল এক্সপেরিমেন্ট, দিস আর ভেরি গুড সোর্সেস অফ আইডেন্টিফাইং অ্যান ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন আমরা যখন ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল নিয়ে কাজ করছি, সবচেয়ে টাফ পার্টই ছিল একটা সুইটেবল ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল ইউজ করা। ইটস নট অ্যান ইজি ওয়ে, খুব একটা সহজ কাজ আসলে এটা না। ঠিক আছে, কারণ ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট ইট ইজ এ ভেরি স্ট্রং ইনস্ট্রুমেন্ট, যেটা আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, তাহলে আই হোপ এটা আপনারা বুঝছেন। আমরা 3 নম্বর অ্যাজাম্পশনটাতে যাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে প্রথম যে অ্যাজাম্পশনটা ছিল, হ্যাঁ, যে আমাদের দ্যাট শুড বি কজাল ইফেক্ট অন দ্য ভ্যারিয়েবল হুজ ইফেক্টস উই আর ট্রাইং টু ক্যাপচার। তো সেটা আমরা টেস্ট করতে পারবো না কোরিলেশন ম্যাট্রিক্স দেখে বা সিম্পল রিগ্রেশন দেখে, বাট ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন যেটা এখন আমরা বলছি, সেটা কিন্তু আসলে মানে টেস্ট করার কোনো উপায় নাই না, এটা আমাদের সাবজেক্টিভ জাজমেন্ট ওর আমার ইনটিউশন, যে ভাই হেভি রেইনফলের উপর তো আমার কোনো কন্ট্রোল নাই,
এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনি আপনার দাদা বাড়িতে প্রচুর গাছ লাগাইছেন দেখে বৃষ্টি হয়েছে, বলতে পারেন, বাট এটা আমি সাইন্টিফিক্যালি টেস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক না? সো এটা খুব একটা টেস্ট করার আমাদের আসলে সুযোগ নাই, বাট সাবজেক্টিভ জাজমেন্ট দিয়েও লজিক দিয়েও আপনাকে আমাকে কনভিন্স করতে হবে যে না ম্যাডাম এই ঘটনা তো র্যান্ডম, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে exclusion restriction, which is very important. এটা আমি একসময় আসলে বলেও ফেলছি, ভয় পাচ্ছে। সেটা হচ্ছে there is a single channel through which the instrument affects outcomes. এই কথা দেখেন আমি কিন্তু বলেছি 100 বার, ঠিক না? যে একটা সিঙ্গেল চ্যানেল থ্রু হুইচ, তার মানে হচ্ছে y, x and z. So z will affect x and then affected x বা instrumented x will affect y, কিন্তু z directly y কে affect করবে না। এটা কি বলতেছে exclusion restriction। হ্যাঁ, it is hotly debated যে আমি এটা কেমনে কনফার্ম করব। That's true যে আপনি কেমনে এটা দেখবেন। হ্যাঁ, you can run a regression, simple regression, এটা একটা রাস্তা আমরা বাইর করছি এবং আমার তো মনে হয় এটা খুবই ভালোই একটা রাস্তা না, যে আমি x এবং y এবং z এর মধ্যে simple regression রান করব, I will find যে কি বলে এটাকে, যে whether there is any relationship between y and z। আচ্ছা, তো এই গেল 3টা রেস্ট্রিকশনস এবং এই 3টা আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করে দেখাবো যে হ্যাঁ আমার এই যে ইনস্ট্রুমেন্ট আমি রেইনফল ইউজ করেছি বা ফাদার্স এডুকেশন ইউজ করেছি, সেই 3টা অ্যাজাম্পশনের প্রত্যেকটাকেই মিট করে। So therefore I can claim that my instrument which I have used in my study is a very strong and valid instrument. আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে মোর কনভিনসিং, অনেকগুলো টেস্টে আসলে সাজেস্ট করে, বাট যেটা আমরা খুবই বেশি ইউজ করি সেটা হচ্ছে ক্রেইগ ডোনাল্ড ওয়ার্ল্ড এফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এটা একটা এফ স্ট্যাটিস্টিক্স which actually test whether the correlation between IV and X is not equal to 0. শুধুমাত্র তাই না, আমি খুব ডিটেল আপনাদেরকে বলতেছি না, বাট somehow it also tests the exclusion restriction as well. এবং আমরা বলি যে যদি আমার এই এফ টেস্ট স্ট্যাটিস্টিক্স এর রেজাল্ট ইজ মোর দেন 10 হয়, তাহলে আই ক্যান ক্লেম যে মাই ইনস্ট্রুমেন্ট ইজ ভ্যালিড। স্ট্রং কথাটা আমি বলবো না, আমি মানসিকভাবে জানি যে ইটস ভেরি স্ট্রং, বাট আই ক্যান ক্লেম মাই ইনস্ট্রুমেন্ট ইজ আ ভ্যালিড ওয়ান উইচ কি বলে এটাকে ফুলফিল অল দি অ্যাজাম্পশনস। ওকে, অনেক কথা বললাম, কথা বলতে আচ্ছা, আমি আপনাদেরকে একটা রেজাল্ট আসলে দেখাইলে I hope it will be more clear from a paper or from you. তার আগে আমি একটু ক্লিয়ার করে নেই হোয়াট ইজ এন্ডোজেনাস ভ্যারিয়েবল। ওকে, আমি একদম আপনাদের ওই যে একটা মানে কুইক একটা ডেফিনেশন, এটা খুব ডিটেল যাবো না, কারণ আপনারা যখন এই চ্যাপ্টারটা যদি বই থেকে পড়তে চান যে ম্যাডাম একটু বুঝি বেশি, বা আপনারা যদি এক্সপ্লোর করতে চান, তখন বারবার এই দুইটা টার্ম আসবে, endogenous variable and exogenous variable. So just to get an idea what these are. Okay. ম্যাম, বইয়ের কথা এমনিতেই বোঝা যায় না, আর এদের আপনার কথাটা ভালো বোঝা যায়। যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে যে বই রিলেটেড, তাহলে হয়তো আপনি নোট দিলে সেটা ভালো হয় আমাদের জন্য। মানে বইয়ের কথাটা একটু বোঝা কম যায়, অনেকগুলো লেখা তো। থ্যাংক ইউ। হ্যাঁ, না, I know আমার কাছে ম্যাটেরিয়াল যেটা আছে that is also very complex, ঠিক আছে? তো আমি যে লেকচারটা দিচ্ছি আপনারা যদি শুনে
নোটের মতো লিখে ফেলতে পারেন, কারণ আমি এক্স্যাক্টলি তাই করেছি, আপনাদের জন্য একটা নোটের মতো প্রিপেয়ার করেছি। সেখানে সাইডে আমার অনেক মানে কথা লেখা আছে, নাহলে আমি একটা ছবি তুলে এই নোটই পাঠিয়ে দিতাম এবং এলোমেলো জিনিসটা, আদারওয়াইজ আমি তো ছবি তুলে পাঠিয়ে দিতাম। তো যেটা হবে, আমি যেহেতু সব ফুল করে এখানে ক্লাসে রিফ্লেক্ট করছি, আপনারা একটু কেয়ারফুলি এই 1.5 ঘন্টার ভিডিওটা শুনে আপনাদের মতো করে নোট করে নিন, এবং আই উইল হেল্প ইন ওয়ান ওয়ে। সেটা হচ্ছে কি কি কোশ্চেন আসতে পারে তার একটা লিস্ট আমি করে দিব। ওকে, আজকে না পারলে কালকে করে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর ভ্যারিয়েবল, ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। সাম, ম্যাম আপনার পারমিশনে একটা কথা বলার ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ শিওর। ম্যাম আমাদের ফাইনালে ইকোনোমেট্রিক্স এক্সামের আগে জাস্ট অনলি একটা দিন গ্যাপ। ম্যাম আমাদের সিলেবাস দু একটা চ্যাপ্টার কমায় দিলে একটু ভালো হতো। আমি কমাই দিব, আমার এটা মনে মনে আছে, আমি ক্লাসটা শেষ করে বলে দিচ্ছি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আরে কি লিখলাম, সব মুছে গেল। আবার বলছি, এটা হচ্ছে endogenous variable, a variable in a statistical model that is changed or determined by its relationship with other variables within the model. Okay, তো এখানে পুরো বুঝাই যাইতেছে যে it is actually indicating the dependent variable, ঠিক না? A variable in statistical model that is changed or determined by its relationship with other variables within the model. So it is very clear. আসলে আমরা dependent variable কে endogenous variable বলছি। ওকে, আচ্ছা। আর যদি হয় বা আমরা ডিসকাস করি about exogenous variable, তাহলে এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এমন, an exogenous variable that is created by some aspect of the experimental manipulation and which can vary with the না এটুকু দরকার নাই, এটা মুছে দেবে নাকি আবার? মুছে গেছে। কি লিখলাম? আচ্ছা আবার লিখি, হ্যাঁ। exogenous variable, যেটা হচ্ছে an exogenous variable that is created by some aspect of the experimental manipulation. Also, these are variables whose cause is external to the model. এবং 3 নাম্বার ফিচার হচ্ছে whose role is to
explain other variable or outcomes in the model. So it is very natural to understand that it আসলে indicate করছে independent variable কে, কেমন? কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা ডিরেক্টলি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতেছি না, বিকজ দেয়ার আর সাম কি বলে এটাকে, মানে ফিচার যে it has some aspect of experimental manipulation, মানে somehow via the quasi-natural or natural experiment its value is determined or influenced, এরকম একটা বিষয়। আচ্ছা, কয়েকটা বেসিক ইনফরমেশন দিয়ে দেই। যেমন একটা ইনফরমেশন হচ্ছে আইভি ক্যান বি বাইনারি, ঠিক আছে? অ্যাজ এ ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল আপনি এটা বাইনারি ভেরিয়েবল ইউজ করতে পারেন, such as your origin, Hispanic or not, if Hispanic 1 otherwise 0 1 0 1 0 এরকম হতে পারে। আচ্ছা, একটা খুবই মজার একটা ফিচার আছে of instrumental variable which is related to the r square, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে r square হচ্ছে one minus sum of squared IV residuals divided by, আমি এখন IV residuals বলতেছি in case of the IV, otherwise it is sum of squared residuals and divided by the SST, which is total sum of squares. For this case, for the IV, it is for Y. আমি আবার রিপিট করি, এই যে SSR for IV, it is sum of squared IV residual, আর SST হচ্ছে total sum of squares of Y. হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে যেটা আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল আমার রিসার্চের সময়, এই r square of IV for IV estimate can be negative. Okay, তো নেগেটিভ IV দেখে r square দেখে আমি তো অজ্ঞান। হ্যাঁ, later I have explored যে এটা একটা খুব pretty some normal ব্যাপার, because কারণটা হচ্ছে SSR for IV can actually be larger than SST, which makes r square negative. হ্যাঁ, এবং ইউজুয়ালি আমরা নেগেটিভ r square আসলে রিপোর্ট করি না টেবলে, করতে পারেন আপনারা, বাট doesn't look well, এবং সবচেয়ে বড় কথা, it does not really hard to report r squared for IV estimation, but it is not very useful either. And IV এর জন্য আমাদের r square আসলে কিছু এক্সপ্লেইন করে না, জাস্ট a number এটা come out pop out করে, something like that. So r square has no natural interpretation here. So therefore আমরা IV এর ক্ষেত্রে r square অনেক সময় রিপোর্ট করি না। কথাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে মনে রাখবেন, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি একটা রিপোর্ট। ওকে, আমি এটার স্ক্রিনটা অফ করে দেই, কেমন হয় রেজাল্ট দেখতে। পুরো দেখাতে পারবো না। আচ্ছা, এই পেপারটা হচ্ছে titled as Government Credit, a Double-Edged Sword, Evidence from China Development Bank. এটাও একটা জার্নাল অফ ফাইন্যান্সের আর্টিকেল। হ্যাঁ, ইউজুয়ালি আমি ট্রাই করি টু শো ইউ দ্য জার্নাল অফ ফাইন্যান্স, which is number 1 journal in our field. That is the standard we actually try to follow.
হ্যাঁ, দ্য রাইটার ইজ হংরু। এটা ডেটাবেসটা হচ্ছে চাইনিজ ডেটাবেস, ঠিক আছে? দেখেন আপনি যদি একটু বড় করে দিই, যেটা ওরা করতে চেয়েছে, তারা একটা চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের ডেটা নিয়েছে and they want to see whether there is any effects of government credit on farms activities. মানে গভর্নমেন্ট যে ক্রেডিট অ্যালোকেট করে, যেটাকে এরা বলতেছে যে সিটিবি ইন্ডাস্ট্রিয়াল লোনস, হ্যাঁ, টু যাকে অ্যালোকেট করছে তারা হচ্ছে স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, এটাতে কোনো মানে এফেক্ট করে কিনা, এই সামথিং মানে লাইক এরকম একটা বিষয় আর কি। আমি খুব ডিটেইলে পেপারে যাব না, হ্যাঁ, যেটা আমার আসলে ইন্টেনশন না। আই ওয়ান্ট টু শো ইউ যে এরা করছেটা কি। যেমন লাস্ট লাইনে দেখেছে, I use exogenous timing of municipal politicians' turnover as an instrument for CDB credit flows. ঠিক আছে? তার মানে হচ্ছে চাইনিজদের ইলেকশন সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আমাদের মতো রেগুলার ডেমোক্রেটিক স্টাইলে এদের ইলেকশন হয় না। যেখানে হয়, ভুলে গেছি পেপারটা, আমি অনেক আগে পড়েছিলাম, প্রবাবলি সেখানে তো স্টিল নাও দেয়ার ইজ দ্য কমিউনিজম, সো প্রবাবলি এখানে দলের ভিতর থেকে, হ্যাঁ, দল ঠিক করে যে মানে এবার মিউনিসিপাল পলিটিশিয়ান সামথিং লাইক আ গভর্নর বা আমাদের দেশের মেয়রের মতো, হু উইল বি দ্যাট পারসন। তো তাদের একটা কাউন্সিল হয়, প্রবাবলি 3 or 4 ইয়ার্স একটা সাইকেল। হ্যাঁ, তো যখন একজনের টেনিওর শেষ হয়ে যায়, তখন তারা দলের ভিতর থেকে ভোটাভুটি করে চুজ করে। পাবলিকের প্রবাবলি এখানে ভোট দেওয়ার কোনো রাইট নাই, ইফ আই এম নট রং। আবার বলছি, এই পেপার আমি প্রায় 4-5 বছর আগে পড়ছি, 4-5 বছর না হইলেও 3 বছর আগে পড়েছি। হ্যাঁ, পাবলিকেশন ডেটটা মনে নাই, হয়তো 3 বছর আগে আমি এটা পড়েছি। তো এইরকম একটা বিষয়। তো তারা কানেক্ট করতে চাচ্ছে যে হু ইজ দ্য মেয়র, বা তাদের ভাষায় মিউনিসিপাল পলিটিশিয়ানস, হ্যাঁ, তাদের যে টার্ন ওভারের টাইমটা, সেইটার উপর, সেইটার একটা প্রভাব আছে যে সিডিবি ক্রেডিট ফ্লোসটা কিরকম হয়, এবং সিডিবি ক্রেডিট ফ্লোজ এর কোনো ইফেক্ট আছে কিনা, যে এসওইস মানে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, তারা লোনটা পাবে কিনা, সো দেয়ারফর তাদের পারফরমেন্সটা আসলে কেমন, এইরকম একটা স্টাডি তারা করেছে হংকংতে। আমি পেপারটা দিয়ে দিব, আপনারা সরাসরি পেজ 16 যাবেন, ঠিক আছে? নোট করে রাখেন, পেজ 16 যাবেন। এত ডিটেল যদি আপনি পড়তে না চান, যেমন এখানে লিখছে যে আই ইউজ সিটি লেভেল টার্নওভার টাইমিং অ্যাজ অ্যান এক্সোজেনাস শক টু দ্য সিডিবি ক্রেডিট। তার মানে যে সময়টাতে যে গভর্নর চেঞ্জ হয়, দ্যাট ভোলাটাইল টাইম ইজ দ্য শক। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা পড়তে চাইছিলাম, পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16 এ এটা হচ্ছে তাদের ফার্স্ট স্টেজ ইকুয়েশন। ওকে, লগ লোন হচ্ছে অ্যাকচুয়ালি তাদের এক্সোজেনাস ভ্যারিয়েবল, যেটা তাদের মডেলে, অরিজিনাল মডেলে দ্যাট ওয়ান ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট এখন এটাকে তারা ইনস্ট্রুমেন্টেড করতেছে, রাদার তারপরে তারা সেকেন্ড স্টেজে গিয়ে এটাকে এক্সোজেনাস ভ্যারিয়েবলটা ইউজ করবে। এবং এইখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা ইউজ করেছে ইয়ার 1, 2, 3, 4, 5, 6 এরকম একটা সাইকেলের মতো করে, যে যখন ইলেকশনটা অকার করেছে, কখন করে নাই, 0, 1 ধরে ধরে করেছে। আপনারা যদি একটু ভালো করে পড়েন দেখতে পারবেন। হ্যাঁ, তারপর তারা ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করেছে এন্ড এক্সেট্রা। আমরা সরাসরি একটু রেজাল্টে যাই, যেটা হচ্ছে পেজ নাম্বার 58 এ আছে। খুব বেশি ভয় পায় না, হ্যাঁ, ভেরি ন্যাচারাল দেখে মনে হচ্ছে এটা কি। 58 এর আগে আমরা একটু দেখে আসি এরা কি করছে। দিস আর নরমাল ওয়েলএস রেজাল্টস, হ্যাঁ, যে লগ লোন যা যা কন্ট্রোল ভ্যারিয়েবল ইউজ করা যায়, ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করেছে, আর স্কয়ার আসছে, অবজারভেশন দিস ওয়ান। হ্যাঁ, তাহলে লগ লোন যদি সে পেয়ে থাকে, লগ লোন তো আর পায় নাই, ক্রেডিট যারা পেয়েছে স্টেট থেকে, সেটার কি এফেক্ট আছে তার অ্যাসেটসে, তার ওয়ার্কার লেভেলে, তার ডেটে, তার সেলস, আর এই হচ্ছে তার সিম্পল স্টাডি। এই ধরনের স্টাডি তো অহরহ হয় না, সে আবার এটাকে কেন রিপিট করলো? কারণ সে আসলে জানতে চাচ্ছে যে এখানে তো রিভার্স কজুয়ালিটি ইস্যু থাকতে পারে বা ওমিটেড ভেরিয়েবল বায়াস থাকতে পারে। সো সেটাকে আমি ডিল না করে একটা রেজাল্ট পাইছি, ডিল করলে তো রেজাল্ট রোবাস্ট হবে বা মোর এফিশিয়েন্ট হবে। হোয়াট ইজ দ্যাট? সো
দেখেন ইফেক্টস অফ সিডিবি লস অন পারফরমেন্স ওএলএস তো সে করেছে, আবার এই স্টাডিটাকে রিপিট করেছে 2SLS, ঠিক আছে। 2SLS এ সে যেটা করেছে, ফার্স্ট স্টেজটা এখানে রিপোর্ট করে নাই, যেটা দরকারও নাই। হ্যাঁ, এই যে লগ লোন, নাও দিস লগ লোন ইজ ইনস্ট্রুমেন্টেড, ঠিক আছে। এখানে লিখছে যে ফার্স্ট টু সিক্সথ as instrumental variable for the logarithm of CDB province level loans outstanding for যারা ফার্মাররা ধরছে এরকম, ঠিক আছে। লাস্ট লাইনে লিখেছে Craig Donald Wild F statistics for weak identification tests are reported. এই যে এটা হচ্ছে রিপোর্টটা দেখছেন, Wild F stat। এখানে 10 হচ্ছে the bar, যেটার বেশি হলে আমরা বলবো যে it's a very good instrument। সেখানে this is 643.2 60 সামথিং, এরকম অনেক বেশি, ঠিক না। তো বেশি হইতে হবে নট নেসেসারিলি, বাট আমাদের ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি স্ট্রং, কারণ সে অনেকগুলো ধরছে ফার্স্ট টু সিক্সথ, মানে প্রত্যেকটা ইয়ারই সে কাউন্ট করেছে এখানে। এবং খেয়াল করে দেখেন সেখানে আর স্কোয়ার রিপোর্ট করে নাই। আমি এরকম অনেক পেপার দেখেছি যারা আর স্কোয়ার রিপোর্ট করেছে, তাদেরটা না করলে কোনো সমস্যা হইতো না, যেহেতু তাদের পজিটিভ আসছে আর স্কোয়ার, ইট ডাজন্ট লুক অড, রিপোর্ট করে দিচ্ছে। বাট আপনি যদি নেগেটিভ রিপোর্ট করেন, এরকমও আমি পেপার দেখেছি। বাট এটা একটা কনফিউশন ক্রিয়েট করে অনেকের মনে। আপনি ইকোনোমেট্রিক্স পড়ছেন, আমি পড়ছি, আমরা দুজন না হয় জানলাম। অনেক রিডার আছে তারা বলবে যে এটা কি আর স্কোয়ার নেগেটিভ আসছে, ঘটনা কি ব্যাখ্যা যাবে, ব্যাখ্যা কোথায় গিয়ে খুঁজে তাকে যাবে, বা অনেক রিভিউয়ারও হয়তো জানে না, গিয়ে দেখেন। হ্যাঁ, সো দেয়ারফর অনেকে আছে পজিটিভ আসলে রিপোর্ট করে, বাট এ হয়তো বা হংরুর এই পেপারে আর স্কোয়ারটা নেগেটিভ, সো দেয়ারফর হি ডিডন্ট রিপোর্ট দিস ওয়ান। এটা আরেকটা এখানে হয়তো বা অন্য কিছু করছে, অন্য ভ্যারিয়েবল করছে। হ্যাঁ, আপনার পেপারটা বাসায় গিয়ে পড়তে পারেন। এবং আমি যদি এরকম একটা টেবিল পরীক্ষার সময় উঠাই দিই, আপনাকে এক্সপ্লেন করতে পারবেন এখানে গিভেন ডেটা যা দেওয়া আছে তার ভিত্তিতে? আমি নিশ্চয়ই আরো ইনফরমেশন দিব, পারবেন? মনে করেন এই টেবিলটা উঠাই দিলাম, হ্যাঁ, যে হংরুর পেপারে এই সেরকম করে এই পাইছে, এক্সপ্লেইন দ্য রেজাল্ট, এক্সপ্লেন করে আসতে পারে, খুব সুন্দর করে বলবে। ম্যাম তাহলে আরেকবার টেবিলটা একটু সহজ করে ব্যাখ্যা করলে ভালো হতো আমাদের জন্য। টেবিলটা সহজ করে আমি তো ভুলে গেছি, পেপার খুব ডিটেল পড়ি নাই। আচ্ছা যান, আমি একটা ভিডিও করে দিব, ঠিক আছে। এই পেপারটা আরেকটা পেপার, ওকে, যেহেতু আমাদের আজকে আর 20 মিনিটস আছে, বাই জি ম্যাম, থ্যাংক ফ্রাইডে ইউ। আমি এটা করব। তাহলে এই হচ্ছে বিষয়, যাতে কি কি পয়েন্ট হাইলাইট করবেন, কি লিখবেন, ওকে। 20 মিনিটস আছে, লেট ইউজ দিস টাইম। তাহলে কি বাকি রাখলাম দেখি। আর কিছু পয়েন্ট তাহলে আপনাদেরকে বলতেছি, সেটা মানে পরীক্ষায় আসবে এরকম না, যখন আপনি বাস্তবেই একটা আইভি অ্যানালাইসিস করবেন, মনে রাখবেন যে ইট ইজ বেটার টু ইউজ মাল্টিপল ইনস্ট্রুমেন্ট এফিশিয়েন্টলি। হ্যাঁ, যেমন এই যে আপনাদের ওয়েজের যে এক্সাম্পলটা, এখানে মাদার্স এডুকেশন এরকম দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, তাহলে না আসলে অ্যানালাইসিসটা স্ট্রং হয় না, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ না করে এরকম করতে পারে। মাল্টিপল বলেছে, তো অথাররা ইউজুয়ালি দুইটা ইউজ করে, আমি তিনটা দেখেছি। যেমন হংরু নিজেও একটা সাইকেল ইউজ করছে। আই উইল রিড ইট অ্যাগেইন, যেহেতু আমি আরেকবার খুব ভালো করে পড়ি নাই, তাই আমি আপনাদের এই ক্লাসে বুঝাইলাম না, বাট আই উইল রিড ইট অ্যাগেইন এবং আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কন্ট্রোল ভ্যারিয়েবলস গুলা that should be added in the instrumental variable, যে ফার্স্ট রিগ্রেশনটা সেটাতে। হ্যাঁ, তাহলে আমাদের যে omitted variable bias সেই ইস্যুটা আর থাকে না। হ্যাঁ, আদারওয়াইজ দ্য ইমপারফেক্ট ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো
লিখতে গেলে আমরা এভাবে লিখবো যে estimate control for estimate control hence mitigate omitted variable bias for being imperfect instrument ঠিক আছে আর হচ্ছে সময় তো আছে আমার আসলে 3টার সময় স্টক এক্সচেঞ্জ একটা মিটিং আছে আমার শরীরটা এত খারাপ আর ওদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি অনলাইনে অ্যাড হবো আচ্ছা তাহলে আমি একটু আরেকটা জিনিস দেখাই আপনাদের আচ্ছা এটা হচ্ছে আমি আগেই আপলোড করে রাখছি সো শুরু থেকে দেখাই নাই সেটা হচ্ছে আপনাদের ডাটাবেস এটা দিয়ে দিব আমি ডাটাবেসটার নাম হচ্ছে card.dta ঠিক আছে এই ডাটাবেসটা হচ্ছে যে আমরা ওয়েজ ফাদার্স এডুকেশন এন্ড অল এগুলো করতেছিলাম সেই ডাটাবেসটা অ্যাকচুয়ালি ওকে আচ্ছা আমি এখন যে রিগ্রেশনটা রান করব সেটা হচ্ছে ফর আইভি রিগ্রেশন ঠিক আছে বাই ফলোইং মনে রাখবেন এক্সাম্পল 15.4 15.4 তো এইখানে এরা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করেছে একটা ভেরিয়েবল which one is DESC describe the variable NERC4 এরা এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করেছে of instrument of education variable ওকে তো এই near C4 এটা হচ্ছে whether someone grew up near a 4-year college মানে তারা কি 4 বছরের যে কলেজের ডিগ্রি সেটা নিয়েছে নাকি 2 ইয়ার্স ডিপ্লোমা করেছে এইরকম একটা কিছু হবে ওকে এটা করে তাদের আইভি রেজাল্টে কি আসে তার চেয়ে আমরা এখন যেটা দেখতে যাচ্ছি যে হাউ টু রান দিস রিগ্রেশন আচ্ছা প্রথমে আমি যেটা করব এইটা হচ্ছে আপনার আইভি রিগ্রেশন করার একটা ওয়ে এটা খুব সিম্পল আপনি যখন সত্যি অ্যানালাইসিস করবেন এখানে অনেক লেজ লাগাবেন হ্যাঁ ইয়ার ফিক্সড করবেন ফর্ম ফিক্সড করবেন তারপরে যে হেটেরোস্কেডাস্টিসিটি রোবাস্ট স্ট্যান্ডার্ডের উপর পেতে চাবেন ইত্যাদি তা আমরা আগে যেমন রেগ দিয়ে রিগ্রেশন রান করতাম আপনি এটা খুব ভালো করে দেখেন কারণ আমি এটার উপরে কাজ দিব আর অনেক ঝামেলা করব ঠিক আছে ঝামেলা একদিকে কমায় আরেক দিকে বাড়া দিতে পারি সো সি ভেরি কেয়ারফুলি এখানে আমরা আইভি রেগ ইউজ করব আইভি রেগ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল অ্যাপ্রোচের জন্য একটা কমান্ড তো আমি এতক্ষণ যখন কথা বলছিলাম তখন আপনাদের কাছে মনে হয়েছে যে আমি প্রথমে ফার্স্ট স্টেজ রিগ্রেশন রান করব তারপর স্টেটাতে আমি কমান্ড দিব টু স্টোর দ্য ফিটেড ভ্যালু অফ দি এক্স তারপর আমি আলাদা করে সেকেন্ড স্টেজ রান করব একটা সময় কিন্তু তাই হতো হ্যাঁ আপনারা যদি 2019 এর একটা পেপার আপনাদেরকে আমি দেখাতে পারি তো এরা ফার্স্ট স্টেজ রান করে ফিটেড ভ্যালু ইউজ করছে বাট পরবর্তী সময় উলরিড নিজেই বলছে এবং আদার যারা ইকোনোমেট্রিক্স নিয়ে কাজ করে তারা বলছে যে এইভাবে রিগ্রেশন রান করা যাবে না এটাকে এরা নাম দিয়েছে ফরবিডেন রিগ্রেশন কারণ এইভাবে আলাদা আলাদা করে নিলে স্ট্যান্ডার্ড এররের যে ইস্যুটা আছে সেখানে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না এত ডিটেল আমি বলতেছি না বাট এখানে একটা অ্যাডজাস্টমেন্ট এরর থাকে রিলেটিভ টু দ্য স্ট্যান্ডার্ড এরর অফ দি ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ ঠিক আছে যখন আমি ফিটেড ভ্যালুটা ইউজ করি রাদার এই একটা কমেন্ট আইভি রেগ দিয়ে যদি আমি রান করি তাহলে এই যে কোভেরিয়েট অ্যাডজাস্টমেন্টের যে সমস্যাগুলা এগুলা ইস্যু থাকে না সো উই প্রেফার দিস ওয়ান রাদার দেন ডুইং ফার্স্ট স্টেজ এন্ড সেকেন্ড স্টেজ সেপারেটলি তো কি করেছে দেখেন ওয়েজ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এডুকেশন হচ্ছে আমার এক্সোজেনাস ভেরিয়েবল যেটাকে আমি ইনস্ট্রুমেন্টেড করতে চাই ইকুয়ালস টু আমার ইনস্ট্রুমেন্ট ওকে দুইটা ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করতেন আরেকটা এখানে দিয়ে দিতেন এক্স
ওকে, আমি এটা এক্স ইউজ করতেছি না। আচ্ছা, আল্লাহরে আমার একটু 20টা মিনিট সময় পাইতাম। আচ্ছা, আমি ক্লাস নিতে থাকি। হ্যাঁ, আর এই দিস আর অল আওয়ার কন্ট্রোল ভেরিয়েবলস। আমি বলেছি যে ফার্স্ট স্টেজেও এই কন্ট্রোল ভেরিয়েবলস গুলো থাকবে। দেখেন, যেহেতু আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ আলাদা করছি না, সো উই আর অ্যাডিং অল হিয়ার। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, এই হচ্ছে আমার আইভি রিগ্রেশনের রেজাল্ট কি আসছে সেটা আমাদের আপাতত এই মুহূর্তে আলোচ্য বিষয় না। উই আর জাস্ট ওয়াচিং হোয়াট হ্যাপেন্স। লেখাই আসছে ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবলস টু এসএলএস রিগ্রেশন। একটা ওএলএস দেখতে যেমন হয়, দেখেন বিষয়টা এরকমই দেখতে, ঠিক না? আমরা কিন্তু এখানে কোথাও ফার্স্ট স্টেজ দেখি নাই। এই একই রিগ্রেশনে আপনি যদি কমা দিয়ে ফার্স্ট দেখেন, কারণ আমাদের দেখতে হয়, হ্যাঁ, যেমন আপনি এক্সপেক্ট করতেছেন যে a near C4 that should have a positive relationship with your education system, sorry, your education level. এটা নেগেটিভ আসতে পারে, যেটা হচ্ছে আপনার কাউন্টার ইনটিউটিভ, আপনার ইনটিউশনের চেয়ে উল্টা আসছে। So therefore sometime we check what happens in the first stage. In that case, দেখেন ফার্স্ট স্টেজ আসছে এখানে, এডুকেশন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিয়ার, এবং এই এনসিআর যেমন আমি এক্সপেক্ট করছিলাম সেরকম সেরকম আমার পজিটিভ এবং সিগনিফিকেন্ট, ভেরি স্ট্রং ইনস্ট্রুমেন্ট ইন দ্যাট কেস, ঠিক না? এবং সেকেন্ড স্টেজ রিগ্রেশন হোয়াটএভার। আপনাদের এই বইটা তো ফোর্থ এডিশন, এরপর দুনিয়া অনেক বদলাই গেছে। সো হোয়াট কেম হিয়ার, যেটা আপনাদের বইয়ের যে ম্যানুয়াল সেখানে দেয়া নাই, which I know, আইভি রেগের পরে আইভি রেগ 2 কমান্ড চলে আসছে, ঠিক আছে? সো হাউ আইভি রেগ 2 উইল হেল্প আস? আইভি রেগ 2 আপনাকে আরো অনেক additional test results provide করবে, something like this. See, এই যে আইভি রেগ 2 কমান্ড আমি দিলাম, আমার ফার্স্ট স্টেজ রিগ্রেশন আসলো। Not necessarily you have to report the first stage, but if the reviewer যদি চায় দিলেন, ওকে, এখানে আমাদের পজিটিভ আসছে। দেখেন রেজাল্টে কোনো হেরফের হবে না, আইভি রেগ 1 or 2, এখানে কিছু এফ টেস্টস আসছে, দেখছেন, which will help us to determine whether our instrumental variables are strong or valid, এগুলো আর কি। See, এখানে অনেক কথা আসছে, এগুলো আমরা এখন এত কিছু দেখবো না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে সেকেন্ড স্টেজ, এই সেকেন্ড স্টেজের পরে দিস ইজ আওয়ার ক্র্যাকডোনাল্ড ওয়ার্ল্ড এয়ার স্ট্যাটিস্টিক। মনে হচ্ছে আমরা বলেছি ইফ ইট ইজ মোর দেন 10 দেন উই ক্যান ক্লেম যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করেছি দ্যাট ওয়ান ইজ ভ্যালিড। এটা দেখার জন্য আমরা আইভি রেগ 2 ইউজ করলাম। ঠিক, একটু নাড়াচাড়া করে দেখি, যেমন আইভি রেগ 2, ওই যে প্রথমে বলছিলাম ফাদার্স এডুকেশন, দেই ফাদার্স এডুকেশন, লেটস সি, ফার্স্ট এড ওমিট করে দেই, আমরা যাচ্ছি না দেখতে। আচ্ছা দেখি, এখানে আমার statistics 104 হয়ে গেছে। সি, তার মানে আমার ইনস্ট্রুমেন্টস জয়েন্টলি বিকামস ভেরি স্ট্রং, এবং ফাদার এডুকেশনও পজিটিভলি এফেক্ট করেছে। You can use 3 instruments as well. Put here mother education. Let's see what happens. এখানে 87 হয়েছে, somehow father mother education কোলিনিয়ারিটি করে কিছু একটা হয়েছে, কমে গেছে, বাট কোনো অসুবিধা নাই। It is yet more than 10, sorry, এবং আমাদের ইনটিউশন ঠিক আছে। আমাদের 3টা ভ্যারিয়েবলই পজিটিভলি ইফেক্ট করছে একজন ইন্ডিভিজুয়ালের এডুকেশন লেভেলকে। ওকে, ইউ ক্যান অলসো ডু, কি বলে এটাকে, ফিক্সড ইফেক্ট মডেল লাইক এক্সটি দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে দিয়ে দিলেন এফই, ফার্স্ট টেস্টটা অমিট করে দেয়, হ্যাঁ, রেজাল্টটা দেখতে সুবিধা হয়, বা দিতে পারেন। রিকোয়ার্ড এখানে, আচ্ছা এটা কমাই দিই। ওকে, where is the year here? Okay, this dataset is not ready for XT, sorry, XTR
আই আর XTIV রেক, আমি অসুবিধা নেই, আমি যখন একটা আলাদা ভিডিও বানাবো বলছিলাম ওখানে আমি অন্য একটা ডেটা সেট এক্সপ্লোর করে বের করবো যেখানে ইয়ার এক্সটি সেট করে এটা শো করা যায়, বাট উই ক্যান ডু দিস। ওকে, XTIV রেক করে দেখাতে পারবো, XTIV রেক করে দেখাতে পারবো, ইভেন উই ক্যান ইউজ VCE, রোবাস্ট, যা যা আমরা করি একটা OLS এ সবই আমরা এখানে দেখাতে পারবো। দিস পার্টিকুলার ডেটা সেট ইজ নট রেডি ফর দিস, আর আমি খুঁজে পাচ্ছি না এখানে টাইমের ভ্যারিয়েবলটা কোথায় আছে, but there should be। জি ম্যাম, তাহলে একটা ভিডিও করে দিন। বুঝি না, কথা বোঝা যাচ্ছে না আপনার, কমেন্টে লিখে দেন। সময়টা শেষের দিকে যদি এখন না হয় তাহলে একটা ভিডিও বানিয়ে সময় শেষের দিকে কি হয়েছে, সিলেবাস কমাই দিব? আই এম সরি রে, আমি কথাটা বুঝি নাই, আপনি একটু চ্যাট বক্সে লিখে দিবেন। বলছিলাম যে হচ্ছে যে এখন যদি মানে না হয় তাহলে একটা ভিডিও করে দিয়ে দেন আমাদের জন্য, তাহলে আমরা পরে দেখে নেবো, এটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, সেটা বললাম তো যে আমি XTIV রেগের ইস্যুটা একটু দেখি এক্সপ্লোর করে, নিশ্চয়ই আমার কাছে কোনো ডেটা সেট আছে, তা খুঁজে আই উইল ওই যে ওই লিটারেচার রিভিউর যেটা করব বা রেজাল্ট এক্সপ্লেনেশন সেখানে আমি দেখাবো। সো আলটিমেটলি যদি আপনাদের লিখতে হয় কোথাও এক্সামে বা এনিওয়্যার যে হাউ দিস 2SLS ইজ ওয়ার্কিং, আমরা বলবো যে we have to run two regressions, যেখানে আমাদের ফার্স্ট স্টেজে we estimate সেটাকে ডি লিখলে আপনার পরে মুছতে গেলে তো সব মুছে যাবে, বেটার আমি একটু ডার্ক করে দিই, সি কোনটা লাগে। আচ্ছা যাই হোক, আগের ওই লেখাটা আপনারা তো রেকর্ডে দেখবেন, সেই কোয়েশ্চেনটা হবে এরকম, ফাইভ, ঠিক আছে? আর আগের লেখাটা মুছে গেল, বা যখন আপনারা রেকর্ডটা দেখবেন ওই আগের লেখাটার সাথে হচ্ছে এই ইকুয়েশনটা। আচ্ছা, আর আমার সেকেন্ড যেটা স্টেজ, সেখানে we will regress outcome on fitted values, যে ইকুয়েশনটা হবে দেখতে এমন, y I equals to, যেহেতু দুইটা ইকুয়েশন সেহেতু আমি আলফা 2 লিখেছি। হ্যাঁ, দুইটা ইকুয়েশনে দুই ধরনের কথা বলছি দেখে আপনারা কনফিউজড হয়ে যায় না, দুইটা ইকুয়েশন পরপর দেখে এটাকে আলফা 2 লেখা হয়েছে। হ্যাঁ, এই সাইনটার কথা মনে আছে, এটা কি যেন? ল্যামডা। ল্যামডা, রাইট, of the 2SLS 2SLS and xi, যেটা এখান থেকে এসছে, প্লাস হচ্ছে আমাদের এরর টার্ম 2 লিখতে পারেন, যেহেতু এই মডেলটা আর আই ছিল। ওকে, এন্ড এটা হচ্ছে fitted value of x which came from here, এই হচ্ছে কথাটা, গুছায় আপনারা আপনাদের মতো করে লিখবেন। I hope I can make it somehow some extent easy. Okay,
তারপরে রেজাল্টের এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো করে দেখে কোনো কোয়েরি থাকলে আমাকে সেটা জানাবেন। বৃহস্পতিবার আমি সিলেবাস নিয়ে কথা বলবো। ওকে, আজকে আমাদের টাইম কম, এটা সময় নিয়ে সুন্দর করে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? ম্যাম একটা রিকোয়েস্ট ছিল আপনারা তো রিকোয়েস্ট করে সব আমি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, রিকোয়েস্টের লিস্ট বাড়াইতেছেন, বলেন। ম্যাম এই চ্যাপ্টার রিলেটেড যে এক্সারসাইজ গুলো আসলে এর আগে যেভাবে দিয়েছিলেন এই এক্সারসাইজ গুলো এভাবে দিলে আমাদের জন্য সুবিধা হতো, যে এক্সারসাইজ গুলো আসলে আমরা করব। আইভির জি ম্যাম, মানে এই ক্লাস রিলেটেড যে এক্সারসাইজ গুলো। আচ্ছা ঠিক আছে, আমি দিব ক্লাসের পরে, আমি মিটিংটা শেষ করে আমি দিব সব, এটা সব আপলোড করে দিব, ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। অনেকবার টাইম চেঞ্জ করলাম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।